সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তোমাদের পরীক্ষা শুরু এর আর কিছুদিন সময় রয়েছে। তোমরা সবাই বাড়িতে ভালো করে প্রিপারেশন শুরু করে দাও এবং আমাদের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটির সঙ্গে অবশ্যই সবাই যুক্ত থাকো। এখানে প্রতিনিয়তই আমাদের ভিডিও, অডিও, পাশাপাশি সাজেশনগুলো আপলোড করা হচ্ছে। সেই ভিডিও অডিওগুলো দেখলে তোমাদের যথেষ্ট উপকারে আসবে। যারা ক্লাস করোনি এবং যারা এখনো ক্লাস বা নোট দেওনি তাদেরকে বলবো অতি শীঘ্রই আমাদের দেওয়া অফিস নাম্বারগুলোতে যোগাযোগ করে তোমরা নোটগুলো সংগ্রহ করবে। আজকে আমরা ফোর্থ সেমিস্টার যাদের বিএসসি ইতিহাস রয়েছে তাদের 3 নম্বরের কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আমি প্রত্যেকটা প্রশ্নেরই মেন যে বিষয়গুলো রয়েছে সেগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে ভিডিওটি দেখবে। তাহলে ডিএসসি ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি যাদের রয়েছে তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সর্বপ্রথম আমরা যে প্রশ্নটি আমরা দেখব সেটি হচ্ছে দস্ত। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন 2022 সালের। দস্ত বলতে কি বুঝি বা দস্ত বলতে কি বোঝানো? তো দেখো, দস্তক বলতে বোঝাচ্ছে যে 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে ইংরেজ কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার এই তিন প্রদেশের বা বাংলা, বিহার, উড়িষ্যার পাশাপাশি ভারতবর্ষে দস্তক অর্থাৎ ছাড়পত্র লাভ করে বিনা শুল্কে বাংলায় ব্যবসা বাণিজ্য করার অধিকার। আমি আবার প্রশ্নটা রিপিট করছি। 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে ইংরেজ কোম্পানি বাংলা, বিহার সহ সমগ্র ভারতবর্ষে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করবার জন্য দস্তক অধিকার লাভ করে। এই দস্তক লাভ করার পর ইংরেজ কোম্পানির অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট লাভবান হয়েছিল, পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও তারা যথেষ্ট লাভবান হয়েছিল। এর ফলস্বরূপ দেখা যায় যে যে এখান থেকে তারা প্রচুর পরিমাণ সোনা রূপো ভারত থেকে নিয়ে যেতে শুরু করে। অর্থাৎ দস্তক বলতে আমরা এক কথায় বলতে পারি ছাড়পত্র। এই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে যাবে। এর পরের প্রশ্ন বলেছে, তুমি কি অন্ধকূপ হত্যাকে একটি অতি কথা মনে করো? অন্ধকূপ হত্যা এটি 2022 সালের প্রশ্ন। খুব ভালো করে প্রশ্নটি তোমাদের দেখতে হবে। অন্ধকূপ হত্যা আমরা জানি যে সিরাজউদ্দৌলা কলকাতা অভিযানকালে ইংরেজদের কিছু সেনাবাহিনীকে সম্ভবত 122 জন একটি ক্ষুদ্র কক্ষে বন্দী করে রাখা হয়। এদের মধ্যে বেশিরভাগ জন মারা যায় এবং এই যে ঘটনা এটি বর্ণনা দিয়েছিল হলওয়েল বলে একজন ইংরেজ কোম্পানি, যে সিরাজের কলকাতা অভিযানকালে তিনি ইংরেজদের 122 জন কর্মচারীকে ক্ষুদ্র একটি কক্ষে বন্দী করে রাখা হয় এবং যাদের মধ্যে বেশিরভাগ জন মারা যায়। এই ঘটনাটিকেই বলা হয় অন্ধকূপ হত্যা। কিন্তু এটি প্রতিকথন এই নিয়ে ঐতিহাসিক মহলে মত পার্থক্য রয়েছে। কেউ কেউ বলেছে এটি যুক্তিসম্মত বা সঠিক, আবার অনেকেই বলেছে এটি একটি যুক্তিসম্মত নয়। এটি সাধারণত যুদ্ধের পরিবেশ বা সিরাজউদ্দৌলাকে দায়ী করার জন্য ইংরেজ কোম্পানি এটিকে তুলে ধরেছিল একটি অতিকথন হিসাবে। তাহলে আমরা এই প্রশ্নটি দেখব। বাংলায় দ্বৈত শাসন বলতে কি বুঝি? দ্বৈত শাসন, ঠিক আছে? দ্বৈত শাসন বলতে আমরা কি বুঝি? যে এক কথা দেখো, 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধের পর ইংরেজ কোম্পানি যখন বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করে, এই যে দেওয়ানি অধিকার লাভ করার পর তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রতিপত্তি যথেষ্ট হারে বৃদ্ধি পায়, ঠিক আছে? এবং এর ফলে যে দেখা যাচ্ছে যে ইংরেজদের হাতে প্রচুর ক্ষমতা এসেছিল এবং তাদের কোনো রকম দায়িত্ব ছিল না, অর্থাৎ দায়িত্বহীন একটা ক্ষমতা এসেছিল। অন্যদিকে নবাবের হাতে কোনো রকমেরই কোনো রকমের ক্ষমতা ছিল না, শুধু দায়িত্ব ছিল, যেটাকে বলা হয় ক্ষমতাহীন দায়িত্ব। এই যে বিষয়টা, এটাকেই বলা হয় বাংলার দ্বৈত শাসন, ঠিক আছে? 1765 খ্রিস্টাব্দে এই প্রশ্নটা ভালো করে তোমরা দেখবে। দ্বৈত শাসন আমি 3টি প্রশ্ন বললাম, দস্তক, অন্ধকূপ হত্যা এবং দ্বৈত শাসন। তার পাশাপাশি তোমরা টিকা লিখো রাউতারি বা বন্দোবস্ত। রাউতারি, বন্দোবস্ত এবং চিরস্থায়ী যে বন্দোবস্ত, এটা বড় প্রশ্ন হিসাবে তোমরা দেখবে। রাউতারি ইংরেজ কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থার একটি অঙ্গ ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের পরবর্তী সময়ে রাউতারি বন্দোবস্ত, রাউতারি, মহলারি এই বন্দোবস্তগুলো তারা প্রবর্তন করেছিল। এই প্রশ্নটা তোমাদের দেখতে হবে। সতীদাহ প্রথা, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। সতীদাহ প্রথা সম্পর্কে টিকা লিখুন। আমরা জানি হিন্দু সমাজে নারীদের একটি গুরুত্বপূর্ণ কুসংস্কার ছিল
যে সতীদাহ প্রথা, ঠিক আছে, যে কোনো স্বামী যদি মারা যেত তার বিধবা স্ত্রীকে সেই স্বামীর সঙ্গে সহমরণে যেতে হতো। এই যে কুপ্রথা, এর বিরুদ্ধে রাজা রামমোহন রায়, এই প্রশ্নটাও তোমাদের দেখতে হচ্ছে। আমি যে প্রশ্নটা তোমরা একবার দেখবে ভালো করে, আমি আবার রিপিট করে বলছি। দস্তক, অন্ধকূপ হত্যা কি একটি অতিকথন মনে করো, এই প্রশ্নটা। দৈত্য শাসন, এই প্রশ্নটা ভালো করে দেখবে। রাউতারি বন্দোবস্ত, এই প্রশ্নটা ভালো করে দেখবে। সতীদাহ প্রথা, এই প্রশ্নটা ভালো করে তোমরা দেখবে। এই প্রশ্নটা আমি আলোচনা করলাম। এরপরে তোমরা যে প্রশ্নটাও দেখবে ভালো করে, সেটা হচ্ছে পলাশী লুণ্ঠন। পলাশী লুণ্ঠন বলতে কি বুঝি, টিকা লিখো, নানানভাবে প্রশ্নটি আসতে পারে। আমরা জানি 1757 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলা যে যুদ্ধ হয়েছিল সেটি ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে সম্পূর্ণভাবে সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং সিরাজের পরাজয়ের পর ইংরেজ কোম্পানি যে পরিমাণ বাংলা থেকে সোনা রূপো দামি সম্পদ লুণ্ঠন করে নিয়ে যেতে থাকে, ঐতিহাসিকগণ এটিকে পলাশী লুণ্ঠন নামে চিহ্নিত করেছে। যে বিশেষ করে পার্সিভেল স্পিয়ার থেকে শুরু করে তোমার যারা রয়েছিল, এই লুণ্ঠনটাকে তারা চিহ্নিত করেছিল যে দেশীয় ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে ইংরেজ কোম্পানি এই লুণ্ঠন অব্যাহত রেখেছিল। এই পলাশী লুণ্ঠনের সঙ্গে দেখো আরেকটি প্রশ্ন রিলেটেড, এই প্রশ্নটা পড়লে তোমরা সম্পদের নির্গমন, এই প্রশ্নটাও তোমার হয়ে যাচ্ছে। এই সম্পদের নির্গমন তত্ত্বটি তুলে ধরেছিল রমেশচন্দ্র দত্ত, বা ড্রেন অফ ওয়েলথ বলেও নামে যেটি পরিচিত। এটিও কিন্তু পলাশীর যে যুদ্ধর সঙ্গে বা আমরা লুণ্ঠন বলছি সেই প্রশ্নের সঙ্গে রিলেটেড। আমি আবার বলছি, এই যে পলাশী লুণ্ঠন বলতে আমরা বুঝছি বাংলা বিহার থেকে যে পরিমাণ সম্পদ লুণ্ঠন হয় সেটাকে পলাশী লুণ্ঠন বলা হয়। এবং রমেশচন্দ্র দত্ত এই বিষয়টাকে সুন্দরভাবে তুলে ধরে এবং সেটিকে বলা হয় সম্পদের নির্গমন তত্ত্ব। এবং অবশিল্পায়ন এর সঙ্গে যুক্ত একটি প্রশ্ন, এটাও তোমরা দেখতে পারো। একটি প্রশ্ন দেখলেই এখানে তিনটি প্রশ্ন হয়ে যাচ্ছে, পলাশী লুণ্ঠন, সম্পদের নির্গমন এবং হচ্ছে অবশিল্পায়ন। অবশিল্পায়ন বলতে বোঝা যাচ্ছে এই যে তোমার পলাশী যুদ্ধে জয়লাভের পর ইংরেজ থেকে যে পরিমাণ তোমার বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন শিল্পজাত দ্রব্য ভারতীয় বাজার ছেয়ে পড়েছিল এবং ভারতের কুটির শিল্পের যে ধ্বংস হয়েছিল সেটিকেই আমরা সম্পদের নির্গমন বলতে পারি। এরপরে আমরা দেখবো এখান থেকে প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি, শর্তমূলক নীতি। এই প্রশ্নটা অধীনতামূলক মিত্রতা নীতি আমি আলোচনা করেছিলাম আগে, যে লর্ড ডারোসি 1848 খ্রিস্টাব্দ নাগাদ এই অধীনতামূলক নীতিটি প্রবর্তন করেছিল ঘোরতর সাম্রাজ্যবাদী শাসক, ঠিক আছে। সরি, অধীনতামূলক মিত্রতা বললাম আমি, এটা তবে যে শর্তমূলক নীতি। এবং এখানে বলেছিল কোনো রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সেই রাজ্যগুলো দেশীয় সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক ছিল লর্ড ওয়েলেসলি। এই প্রশ্নটা ভালো করে তোমরা দেখবে। তার পাশাপাশি তোমরা দেখো রাউতারি বন্দোবস্ত, আমি বললাম এখান থেকে চিরস্থায়ী বন্দোবস্ত টিকা হিসাবে আসতে পারে, বা চিরস্থায়ী বন্দোবস্তের যে সুফল কুফল গুলো রয়েছে এগুলো ছয়ের হিসাবে আসতে পারে। এখান থেকে আরেকটা প্রশ্ন রয়েছে সূর্যাস্ত আইন, এই প্রশ্নটা তোমাদের ভালো করে দেখতে হবে, ঠিক আছে। তারপরে আমরা যেগুলো দেখলাম, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী শিক্ষার ক্ষেত্রে অবদান। তারপরে তোমার এদিক থেকে ডিরোজিও যে রয়েছে, হেনরি লুই ডিভেন ডিরোজিও, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ, এই জায়গাটা তোমরা ভালো করে দেখবেন। হ্যাঁ, অন্ধকূপ বললাম। শুদ্ধি আন্দোলনটা দেখবেন। তো দেখো তিনের জন্য তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখো, আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পাশাপাশি আমাদের সাজেশন রয়েছে, সেই সাজেশনগুলো তোমরা ফলো করো। আমাদের লাস্ট মিনিট সাজেশন আবার আসছে কিছুদিনের মধ্যে, তোমরা চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, ঠিক আছে। আমাদের যেটি ভিডিও রয়েছে তোমরা দেখেছো হয়তো, সুপার ফাস্ট যে আমাদের লাস্ট সাজেশন, সেটি অবশ্যই আমাদের আসছে এর মধ্যে। তোমরা সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যেন বন্ধুরা বিষয়গুলো সম্বন্ধে অবগত থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।